Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। গ্রামের পুরনো ডাকঘরে বসেছে হরিনাথ দাদুর গল্পের আসর। পিকলু, মোহন, অতনু এবং বিল্টুকে তিনি শোনালেন তালতলার এক বিভীষিকাময় কাণ্ড। সেই শুনে শ্রোতাদের মধ্যে থেকে পিকলুর মনে জাগল সন্দেহ। শহরের যুক্তিবাদী ছেলে হওয়ায় সে জানতে চাইল কি আছে ওই তালতলার পথে। এরপর কি হলো পিকলুর সাথে জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শুভম রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিকের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু, আমাদের সমস্ত গল্পের আপডেটস সর্বপ্রথম পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, তালতলার পথে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভম। শুরু হচ্ছে তালতলার পথে। পথটা সামনের বাঁকটার কাছে গিয়ে কেমন যেন লতা পাতার আড়ালে মিশে গেছে বলে মনে হলো বৈদ্যনাথের। নির্জন প্রান্তরের ধারে একটা মানুষ কেন, একটা পশু পাখিরও দেখা নেই। আকাশটা বেগতিক কালো করে এসেছে। বিকেল বেলাতেও আকাশ ঘন কালো রঙে ছেয়ে আছে। মনে হচ্ছে গভীর অন্ধকার এ অঞ্চলে রাজত্ব করছে গুরুগম্ভীর ভাবে। গাছপালার ফাঁক ফোকর দিয়ে যেটুকু আলো এসে পড়ছে তাতে করে আশেপাশের কিছুই বিশেষ ঠাহর করা যাচ্ছে না। আকাশের অবস্থা একেবারে ভালো নয়। এই বুঝে বৃষ্টি নামলো করছে, আর মাঝে মাঝে আকাশের বুক চিরে উঁকি দিচ্ছে সাদা বিদ্যুতের রেখা। কখন যেন মনের খেয়ালে হাঁটতে হাঁটতে ও তালতলার মাঠের এই রাস্তায় এসে ঢুকে পড়েছে বৈদ্যনাথের নিজেরই খেয়াল নেই। হঠাৎ এই রাস্তাটা নজরে আসতেই সাথে সাথে ভয় আর আতঙ্ক মিলেমিশে একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস তাকে এসে ধাক্কা মারল। তালতলার রাস্তাটা এমন এক পথ, এখান থেকে সেই বড় রাস্তায় পৌঁছাতে গেলে আরো প্রায় 1.25 ঘন্টার হাঁটা পথ। এই কালো মেঘ মাথায় করে নিয়ে সেটা করা হবে আরো বেশি বোকামির কাজ। কাজেই তালতলার রাস্তাটাই আজকের জন্য তার সামনে খোলা রয়েছে। যেখানে ভূতের ভয় ঠিক সেইখানেই সন্ধে হয়। ঠিক এমনই একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে। তবুও নিজের মনে মনে যতটা সম্ভব সাহস বাড়িয়ে বৈদ্যনাথ সামনের দিকে পা চালাতে লাগলো তাড়াতাড়ি। ইচ্ছা ছিল বৃষ্টি নামার আগেই এই তালতলার রাস্তাটা পেরিয়ে যাবেও। এরপরই তো কাঁচ পেকালি গ্রাম। একবার সেই গ্রামে ঢুকতে পারলে আর কোনো বিপদ নেই। কিন্তু আজ বুঝি বৈদ্যনাথের কপালটাই খারাপ। তাড়াহুড়ো করে যেতে গিয়েই তার ডান পাটা একটা ছোট মতো গুড়িতে ধাক্কা লেগে ওপর থেকে ছাল চামড়া অনেকটা উঠে গেল। সাথে তার সাদা ধুতির অনেকটা জায়গা খোঁচায় বিঁধে ছিঁড়ে গেল। মুখে ফুটে ওঠা একটা প্রচন্ড আর্তনাদ বেরিয়ে এলো বৈদ্যনাথের, আর তৎক্ষণাৎ একটা সাদা আলোর বলয় চমকে উঠল চারপাশে, সাথে কান ফাটানো একটা গর্জন। বৈদ্যনাথ বুঝতে পারল কাছে পিঠে কোথাও একটা বাজ পড়েছে। বুকের ভেতরটা কেমন যেন হাতুড়ি পিটছে তার। একটা অজানা ভয় কেমন শিরশির করে ক্রমশ নামছে তার মেরুদণ্ড দিয়ে।
বৈদ্যনাথ এসেছিল ওরই মহাজন বাবুর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে। তার মহাজনের বাড়ির দূরত্ব তার গ্রামের বাড়ি থেকে অনেকটাই। প্রত্যেক সপ্তাহে রবিবারের দিন হাটে গিয়ে এই মহাজনের কাছেই নিজের হাতে বোনা কাপড় বিক্রি করে আসে সে। বেশ ভালো লোক মহাজন বাবু, তাদের শ্রমিকদের বেশ উঁচু নজরেই দেখেন তিনি। কিন্তু এতদিন একসাথে কাজ করলেও যাব করে আর যাওয়া হয়ে ওঠে না। কাজেই এবার আর না গিয়ে বৈদ্যনাথ থাকতে পারেনি। এই প্রথম মহাজনের বাড়িতে তার আসা। প্রথমে রাস্তা অল্প ভাবলেও পরে যেতে গিয়ে বৈদ্যনাথ বুঝল এ বাড়ির দূরত্ব তাও প্রায় 4 ক্রোশ পথ কম করে। বৈদ্যনাথ এসেছিল বিরাজবাবুর গরুর গাড়িতে, কিন্তু যাওয়ার সময় বিরাজবাবুরা ফিরলেন অন্য পথে। তারা এখান থেকে জামাই বাড়ি যাবে, কাজেই বৈদ্যনাথকে একাই ফিরতে হলো। মহাজন বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখন আকাশে বিন্দু বিন্দু মেঘ জমেছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই যে সারা আকাশ সেই মেঘে ছেয়ে যাবে তা ভাবতেও পারেনি বৈদ্যনাথ। তাকে অবশ্য অনেকবার বলা হয়েছিল রাতটা কাটিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে আমল দেয়নি তেমন। পা চালিয়ে শর্টকাট রাস্তা ধরে পৌঁছে যাবে ভেবেছিল সে, কিন্তু সে গুড়ে বালি। তখন গায়ে ফুরফুরে বাতাস লাগলেও এখন কিন্তু ভয়টা লাগছে বৈদ্যনাথের। সামনেই তালতলার মাঠ, এখানেই তো গত বছর জয়রাম গোসাই গলায় দড়ি দিয়ে মরেছিল। তারপর নাকি অনেক রাতের বেলায় এ পথে যেতে গিয়ে জয়রামের অতৃপ্ত আত্মাকে দেখা গেছে। এমনকি এই রাস্তায় গত 2 বছরে সন্ধ্যার পরে যারা গিয়েছে তারা কেউ আর বাঁচতে পারেনি। ও রাস্তা নাকি অশুভ এ গাঁয়ের লোকেরা বলে। একটা ঢোক গিলে নিল বৈদ্যনাথ। ভয় লাগলো ভীষণ রকম, তবু বাড়ি তাকে পৌঁছাতেই হবে। বাড়িতে বউ, এক ছেলে আর বুড়ো বাপ রয়েছে। একমাত্র বৈদ্যনাথ ছাড়া তাদের অভাবের সংসারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার মতো আর কেউ নেই। তাই দ্রুত পা চালালো বৈদ্যনাথ। ডান পাটায় বেশ জ্বালা করছে তার, তাই একবার একটু খুঁড়িয়ে চলল সে। একেতেই শ্রাদ্ধ বাড়ির ভোজ তার পেটে, তার উপর বউ ছেলের জন্য মহাজনের বউ কৌটো করে মাছ আর মিষ্টি পাঠিয়েছে। হাতে করে সেসব নিয়েই হাঁটতে লাগলো। চোখ সওয়া আলোতে যতটুকু পথ দেখা যায় ততটা দিয়েই পথ চলছে সে, আর মাঝে মাঝে নিজের হাতে থাকা টর্চের আলোটা দিয়ে পথ দেখছে। চারপাশে উঁচু উঁচু গাছ, লতা পাতা জড়ানো ডালপালার মাঝে মাঝে সরু আঁকা বাঁকা পথ। হাঁটতে গেলেই পায়ে আঁকশির মতো ছড়িয়ে যাচ্ছে ক্রমশ। কিছুটা পথ নির্বিঘ্নেই কাটল বেশ, কিন্তু হঠাৎই বৈদ্যনাথের মনে হলো সে ঠিক একা নেই। তার পেছন পেছন কেউ যেন তার সাথে আসছে। সাথে সাথে পা দুটো থমকে গেল তার। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে একবার টর্চের আলোটা ফেলতেই গলা শুকিয়ে এলো। একটা কালো মতো ছায়া ছায়া কিছু যেন তার পিছনেই আসছে, 4 পায়ে ভর দিয়ে। বৈদ্যনাথ ভয়ে ছুটে পালাতে চাইল, কিন্তু পারল না। পা দুটো তার মাটির সাথে চুম্বকের মতো আটকে রয়েছে। সেই কালো অন্ধকার ছোট মতো ছায়াটা এবার ধীরে ধীরে খুব কাছে চলে এলো। সাথে সাথে ম্যাও করে একটা শব্দ করে ডেকে উঠে পাশের ঝোপের দিকে সেই কালো রঙের ছায়াটা চলে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অনুভূতি হলো তার। সে নিছকই ভয় পাচ্ছিল। একটা কালো রঙের ভামবিড়াল জাতীয় কেউ। সাথে সাথে শরীরে আবার পুরনো বল সে ফিরে পেল। বেকার বেকার মানুষের নানা রকম কথা শুনে সে ভয় পাচ্ছে। আদতে ওই সমস্ত বলে কিছুই হয় না। মনে মনে একরকম সাহস নিয়েই বাড়ির পথে এগোতে লাগলো বৈদ্যনাথ। বৈদ্যনাথের যথেষ্ট অভাবী সংসার। সারাদিন ধরে হাতে বোনা তাঁতের ওপর ভর করে কি আর সংসার চলে?
তবু যতটুকু হয় দিনরাত এক করে নিয়ে সে আর তার বউ চম্পা কাজ করে। দুটো পয়সা দিয়ে যা চোটে তাতেই পেট চালায়। আজকাল ছেলেটার পড়াশোনা, স্কুলের খরচাও যোগ হয়েছে তাতে, তার ওপর পুরো বাবার ওষুধের খরচ। মাছটা দিয়ে যা। একটা ফ্যাস ফ্যাসে পুরুষালী গলায় বৈদ্যনাথের কান ঘেঁষে বলে গেল কেউ। থমকে দাঁড়ালো বৈদ্যনাথ। মনে হলো এক ছটকায় গলার কাছে উঠে আসবে তার ধুকপুক করা হৃৎপিণ্ডটা। ততক্ষণে কালো মেঘ পুরো চাদরের মতো ছেয়ে ফেলেছে গোটা আকাশটাকে। আশেপাশে থেকে শুরু হয়েছে হাওয়ার প্রকাণ্ড দাপট। আবার ভেসে এলো সেই শব্দ। এবার যেন বৈদ্যনাথের ডান কান থেকে বাঁ কান ঘেঁষে কেউ যেন বলে গেল সেই একই কথা। মুখ ফুটে একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো তার। ততক্ষণে শুরু হয়েছে ফিসফিসিয়ে বৃষ্টি, সাথে মেঘের কুড়কুড় শব্দ। সমস্ত পরিবেশ প্রকৃতি যেন বৈদ্যনাথের ভাগ্যকে আরো বেশি বিপর্যয় করে তুলেছে। মাছটা দিয়ে যা, বড্ড খিদে পেয়েছে আমার। খিদে। বৈদ্যনাথের হাঁটুর নিচ থেকে পা দুটো ভীষণ রকম ভাবে কাঁপছে ভয়ে। নিজের হাতে ধরে থাকা সেই টর্চটাকে চালাতে চাইছে, কিন্তু তার শরীর ক্রমশ ভারী হয়ে রয়েছে। কিছুতেই সে ভয়ে তার হাতটা নাড়াতে পারছে না। হঠাৎ সাদা বিদ্যুৎ চমকানোর আলোতে চোখের সামনে প্রকট হয় এক হাড় হিম করা দৃশ্য। শুধু একজন বা দুজন নয়, অসংখ্য লাল লাল তীক্ষ্ণ সাপদের মতো চোখ গাছের আড়াল থেকে দাঁড়িয়ে আছে তারই দিকে চেয়ে। তাদের এক একজনের উচ্চতা প্রায় এক একটা বড় গাছের সমান। বৈদ্যনাথের অবস্থা একেবারে কাহিল হয়ে পড়ল। ভয়ে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাঁচাও আমাকে, বাঁচাও, কে আছো? আমাকে আমাকে বাঁচাও। কে আসবে ওকে বাঁচাতে এই তালতলার পথে? তার উপর আকাশে এমন মেঘ, এমন দুর্যোগের সময় যেখানে একটা পশু পাখির পর্যন্ত অস্তিত্ব নেই, সেখানে মানুষের উপস্থিতিটা বড্ড বেশি আশা করে ফেলেছিল বোধহয় বৈদ্যনাথ। হঠাৎ একটা গড়গড় শব্দ আসে ঠিক তার মাথার ওপর থেকে, আর ধীরে ধীরে তার শরীর বরাবর একটা আঠালো তরল জাতীয় পদার্থ গড়িয়ে পড়ার মতো অনুভব হয় তার। একটা চটচটে পদার্থ। জিনিসটা কি সে বুঝতে পারে না। এতক্ষণ কোন দিকের পথে সে হাঁটছিল সেটা তার খেয়াল নেই। সঠিক পথ বুঝতেই কোনো মতে কাঁপা কাঁপা হাতে টর্চটা চালায় সে। আর যা দৃশ্য দেখে তাতেই সে সেখান থেকে ছিটকে আরো দুপা পিছনে গিয়ে পড়ে যায় মাটির উপর। টর্চটা চলতে থাকা অবস্থায় গড়িয়ে পড়ে তার থেকে হাত পাঁচেক দূরে গিয়ে। চোখ বিস্ফারিত অবস্থাতেই বৈদ্যনাথ দেখতে পায় তাল গাছটার মাথার ওপরেই অতিকায় এক জীব বসে আছে। তার শরীর বিরাট লম্বা এবং তার পা দুটো তাল গাছের মাথা থেকে নিচের দিকে ঝুলছে। চেহারার গড়নটা মানুষের মতো হলেও কোনো সাধারণ মানুষের পক্ষে অত লম্বা হওয়া কোনোভাবেই সম্ভব না। তার উপর সেই জীবটার গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো গাঢ় লাল হয়ে জ্বলন্ত ভাঁটার মতো চলছে, আর থেকে থেকে তার লম্বা জিভটা দিয়ে গড়িয়ে পড়ছে সেই আঠালো তরল লালা, ঠিক কিছুক্ষণ আগে বৈদ্যনাথের গায়ে যেগুলো এসে পড়ছিল। দে না তোর মাছটা, দে 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 বলছি। বৈদ্যনাথের মনে হলো সে সেখান থেকে এক দৌড়ে ছুটে পালায়, কিন্তু পারল না। তার পা দুটো নাড়ানোর ক্ষমতাটুকুও আর তার বেঁচে নেই। রতন খুড়ো বলে এই সব অশরীরীরা খাবার পেলেও নাকি সেই দুর্ভাগাকেও মেরে ফেলে।
কাজেই নিজের দুহাতে শক্ত করে চেপে ধরে ব্যাগটা। ততক্ষণে বোধহয় মাছগুলো কৌটো খুলে বেরিয়ে এসেছে। গরম ঝোল গড়িয়ে পড়ে বৈদ্যনাথের ধুতির একদিকটার অনেকটাই হলুদ করে ফেলেছে। জ্বলতে থাকা টর্চের আলোতে বৈদ্যনাথ এবার দেখতে পায় সেই লম্বা বিকট ছায়ামূর্তিটা এবার তার 4 হাত পায়ে ভর দিয়ে সেই লম্বা তাল গাছটার কাণ্ড বরাবর নেমে আসছে নিচের দিকে। বৈদ্যনাথ যেন চোখের পাতা ফেলতেও ভুলে গেছে। চোখ বন্ধ না করেই সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পায় ধীরে ধীরে তার কাছে নেমে আসতে। গাছ থেকে নেমে এবার তার দিকে পা বাড়ায় সে। এবার আরো স্পষ্টভাবে তার মুখটা দেখতে পায় বৈদ্যনাথ। কালো কুৎসিত কোনো মানুষ, চামড়াগুলো ঝলসানো পোড়া, শরীরটা প্রকাণ্ড লম্বা, আর হাতে পায়ের নখগুলো ধারালো ছুরির মতো সূচালো। বৈদ্যনাথ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু ভয়ে মাছের পুঁটলিটাকে ধরে ছুঁড়ে দেয় সেই জিভটার দিকে। তাতে যেন প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় 2 হাতে ধরে সেই সমস্ত মাছগুলোকে কর্মর কর্মর করে চিবোতে চিবোতে খেতে লাগলো সেই অদ্ভুত দর্শন জীবটি। যেন বহু বছর সে না খেয়ে রয়েছে। বহুদিন পরে সে খাবার পেয়ে পরম তৃপ্তির সহকারে খেয়ে নিল। এই ফাঁকে বৈদ্যনাথ পালিয়ে যেতে চাইল, কিন্তু আজকে সত্যি বৈদ্যনাথের কপাল খুব খারাপ। গাছের পিছন দিকে এতক্ষণে লুকিয়ে থাকা সেই অশরীরীর দল এবার এসে বৈদ্যনাথের পথ আটকে দাঁড়ালো। সামনে পিছনে ডাইনে বাইনে চারদিকেই তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত কালো লম্বা ছায়ার অশরীরীগুলো। তবুও চোখ বন্ধ করে যেদিকে 2 চোখ চায় ছুট লাগালো বৈদ্যনাথ, কিন্তু পারল না। একদল কালো কালো শুকনো লিকলিকে চামড়াবিহীন হাত তার গলার টুটি শক্ত করে চেপে ধরল। ক্রমশ তার ঠোঁটের এক পাশ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো লালচে রক্তের ধারা। গলার ওপর চেপে বসলো লিকলিকে সরু কালো আঙুলগুলো। গলার হাড়গুলো মটমট করে ভাঙতে লাগলো বৈদ্যনাথের। ধীরে ধীরে চোখের সামনে সবকিছু খোলা হতে হতে একসময় পুরোপুরি অন্ধকার হয়ে যায় চারপাশটা। নিথর বৈদ্যনাথের শরীরটা লুটিয়ে পড়ে তালতলার মাঠের ওপর, আর তার মৃতদেহের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে প্রেতেদের দল। হরিনাথ চক্রবর্তী এতক্ষণ ধরে গল্পটা বলে এবার একটু থামলেন। সামনে মাটির কলসি থেকে জল ঢেলে গলায় ঢাললেন বছর 60-62 বৃদ্ধ হরিনাথ। বাপরে, কি ভয়ানক গল্প গো দাদু। হ্যাঁ গো দাদু ভাই, ওই তালতলার রাস্তা আজও অমন ভয়ানক। রাতের বেলায় উপদ হয়ে ওঠে মৃত্যু বিভীষিকা। তবে এই বৈদ্যনাথের গল্পটা একটুও বানানো গল্প নয়, সবটাই সত্যি। বৈদ্যনাথের বাড়ি এই গ্রামে। আমাদের যখন 12-13 বছর বয়স হবে তখনই এই ঘটনা ঘটেছিল। মনোহর ঠাকুর এই আমডাঙ্গার পুরনো কালী মন্দিরের ঠাকুর মশাই, বয়স্ক লোক। উনিই বলেছিলেন ও পথ নাকি মৃত্যু দুয়ারের পথ। আমাদের এই পৃথিবী জুড়ে এমন অনেক জায়গা রয়েছে যা একটা নির্দিষ্ট সময় মানুষের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। সে নির্দিষ্ট সময়ের জন্য ওই পথ হয়ে ওঠে অশরীরীদের আবাসস্থল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই প্রেতপুরীতে অবস্থান করলে তার মৃত্যু অবশ্যিক। কাজেই ওই তালতলার পথ সন্ধ্যার পর হয়ে ওঠে প্রেতপুরী।
তাই আজও ও পথে কেউ পা মারায় না সন্ধ্যার পর। তোমরাও যেন ভুল করে ও পথে যাবে না কিন্তু, খবরদার। বলেই তার লম্বা বড় ছাতাটা নিয়ে লণ্ঠনটা উঁচু করে ধরে জল কাদাময় পথ পেরিয়ে ছপ ছপ শব্দ তুলে ধীরে ধীরে এগিয়ে গেল হরিনাথ চক্রবর্তী। খড়ের ছাউনি দেওয়া পুরনো ডাকঘরটায় মাদুর পেতে বসেছিল বিল্টু, পিকলু, অতনু আর মোহন। বিল্টু এদের সবার থেকে বয়সে ছোট, বাকিরা সবাই 20-22-এর মধ্যে। তবে বিল্টু বাদে তারা কেউ এই গ্রামের নয়, সবই বড় বড় শহর কিংবা কোনো মফস্বল থেকে এসেছে। কলেজ পড়ুয়া, শখে ঘুরতে এসেছে আমডাঙ্গা গ্রামে। অতনুর কোনো এক দূর সম্পর্কের মামাতো দাদার পুরনো বাড়ি এই আমডাঙ্গাতে। এখন অবশ্য কেউ সেখানে থাকে না, কাজেই কয়েকদিন ঘুরতে আসার জন্য এই জায়গাটাই ঠিক বলে মনে হয়েছিল অতনু সহ তার 2 বন্ধু পিকলু আর মোহনের। সেই মামাতো দাদাকেও রাজি করাতে বিশেষ বেগ পেতে হয়নি অতনুর। একেতেই বহুদিন ধরে এই বাড়িটা আমতলায় পড়ে রয়েছে। অতনু বেড়াতে আসলে একদিকে বাড়িটা একটু গোছ গাছ হবে, তার উপর একটু বাড়িটার দেখাশোনাও হবে। কাজেই দুদিক দিয়েই 2 4। কলেজের রেজাল্ট দিতে তো এখনো 15 দিন। আমরা আমডাঙ্গায় এলাম 2 দিন হলো, কাজেই হপ্তাখানেক এখনো থাকাই যায়, কি বলিস? কোনো সমস্যাই নেই, দাদার বাড়ি বেশ ভালো রকম অবস্থাতেই রয়েছে, একেবারে জমিদার বাড়ি। গ্রামটা কেমন বল? আর এই দাদুর গল্প? ধুস, যত সব গাঁজা খুঁড়ি গল্প। বলে নাকি তালতলার মাঠের ধারে প্রেত পুরি। এসব অবশ্য বিল্টুর মতো বাচ্চাদের ভয় দেখাতে পারে, আমাদের মতো ছেলেদের ভয় দেখানো যাবে না। নেহাতি ঝড় বাদলার রাত, তার উপর করার মতো কোনো কাজ নেই, তাই গল্প শুনছিলাম। আমার তো হাসি পাচ্ছিল খুব। ভুল করিস নে পিকলু, গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শহরে বড় বড় বাড়ি, ব্যস্ত রাস্তাঘাট, আলোর চাপে পড়ে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু এই গ্রামের ভেতরে খোলা মাঠ, অন্ধকার রাস্তা, মেঠো পথের উপর এমন অনেক কিছু লুকিয়ে থাকে তা কেউ ধারণা করতে পারবে না। তাছাড়া ওই তালতলার পথ সম্পর্কে অতনু তার বাবা মায়ের মুখে আগেও শুনেছে। ছোটবেলায় অনেকবার তো সে সেখানে গিয়েও ছিল। বললেই হলো, যত সব এলোমেলো কথা। কি প্রমাণ আছে শুনি ও রাস্তায় ভূত আছে? কবে কাকে দেখ গিয়ে যা খুনটুন করে রেখেছিল, পরে রটিয়ে দিয়েছে ভূতের নামে। আর গ্রামের লোককে তুই বুঝিস না অতনু, তিলকে তাল বানিয়ে বলা অন্ধবিশ্বাস, কুসংস্কারকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। পিকলু উত্তেজিত স্বরে ওই তালতলার রাস্তাটা সম্বন্ধে জানতে চাইল। সে দেখতে চায় ভূত আর ভূতপরি কোথায় আছে। ছাড় না, কটা দিনের জন্য বেড়াতে এসেছিস, বেড়াবো, ঘুরবো, খাবো দাবো, তারপরে আবার কলেজে ফিরে যেতে হবে। কি দরকার? যার মনে যা বিশ্বাস হয়েছে তাই নিয়ে সে ভালো থাকুক, আমাদের কি? হ্যাঁ রে পিকলু, তোরই এত বাড়াবাড়ি কিসের? ঘুরবো, মজা করব, আবার ফিরে যাব। আর এটা সত্যি যে অনেকেই ওই রাস্তায় অনেক কিছু দেখেছে, এবং ওই রাস্তায় অনেকেই সন্ধ্যের পর গিয়ে অদ্ভুতভাবে মারা গেছে। তুই নিজেকে আর এইভাবে জড়াস না। জড়াবো না মানে? কি বলছিস তুই? 100 বার জড়াবো, 1000 বার জড়াবো। কোথায় কোন হরিনাথ দাদু এসে এক গল্প শুনিয়ে গেল, এই গ্রামের মানুষ বছরের পর বছর ধরে সেটা বিশ্বাস করে আসছে। এসব তো আর মেনে নেওয়া সম্ভব নয় এই যুগে এসে। তাছাড়া আমরা সবাই বিজ্ঞানের ছাত্র, এই যুগে দাঁড়িয়ে এসব জিনিস মানুষের মধ্যে থেকে বের করে আনতে হবে, তবেই তো দেশের, রাষ্ট্রের উন্নতি ঘটবে। তোরা এগুলো বুঝিস না কেন বলতো? বেশ, তুই যা ইচ্ছে করিস, এখন এখান থেকে চল। রাত হচ্ছে, বাড়ি ফিরতে হবে। এমনিতেই বর্ষাকাল, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কম আছে। ওরা ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়ালো, কিন্তু পিকলু তার কথার কোনো রকম নরম চরণ করল না। সে একই রকম ভাবে জেদ চেপে রইল। ওকে অনেকে অনেকবার করে বোঝালো, তবে তাতে কোনো কাজ হলো না। অবশেষে ক্লান্ত হয়ে অতনু আর মোহন হাল ছেড়ে দিল। আজকেও বৃষ্টি পড়ছে। শ্রাবণের আকাশ যেমন চারপাশ ভাসিয়ে দেয়, ঠিক তেমনই ঝমঝম করে ঝরে পড়ছে বৃষ্টি। অতনুর দাদার পুরনো বাড়ির দোতলার লম্বা খোলা বারান্দা ক্রমশ বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে। সেইখানেই পা টিপে টিপে পিকলু এসে দাঁড়ালো। পিকলুর বয়স 21 কি 22,
সদ্য যৌবনের ঘরে খাতা খুলেছে সে, তাতেই বিশ্ব জয় করার স্বপ্ন দেখে। কোনো রকম ভাবে অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিতে চায় না নিজের মনে, যে দিয়ে এই পিকলু যা ভাবে তাই করে। কাজেই তার যখন একবার মাথায় ঢুকেছে ওই তালতলার রাস্তায় যেতে হবে, তখন সে যাবেই, যে কোনো মূল্যেই হোক। তাকে কিছুতেই আটকানোর ক্ষমতা কারোর নেই। বারান্দায় দাঁড়িয়েই একবার ঘাড় ঘুরিয়ে ঘরটা দেখে নিল সে। অঘরে গায়ে চাদর চড়িয়ে বৃষ্টির রাতের আরামে ঘুমাচ্ছে অতনু আর মোহন। তাদের দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে তারা জেগে যেতে পারে যে কোনো মুহূর্তে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিচে নামার সিঁড়ির দিকে পা বাড়ালো পিকলু। মনে মনে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে তার। এই বুঝি এতদিনের সমস্ত উদ্ভ্রান্ত ধারণা এবার তার হাত দিয়ে ভঙ্গ হবে। কিন্তু কোনোভাবেই পিকলুর বোঝার ক্ষমতা তখনও ছিল না যে সে কত বড় বিপদের মুখে নিজেকে সঁপে দিতে যাচ্ছে। অতনুর এই বাড়িতে একটা মস্ত কালো রঙের ছাতা দেখেছিল পিকলু। বাইরের বারান্দায় সেটা ঝোলানো ছিল। নিচে গিয়ে অন্ধকারে কোনো মতে হাতড়াতে হাতড়াতে সেই একটা লণ্ঠন জ্বালিয়ে হাতে ছাতাটা নিল সে। বাইরে ততক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি ছেড়ে এবার একটু ফিসফিসিয়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সেই কাদা মাখা মেঠো পথে পা বাড়িয়ে পিকলু এগিয়ে চলল। জল কাদা ভাঙার একটা ছপ ছপ শব্দ আর এক নাগারে ফিসফিসিয়ে পড়া বৃষ্টির আওয়াজ ছাড়া আর কিছুই কানে এলো না তার। পুরনো আমডাঙ্গা এখন চাদরের তলায় সুখের ঘুমে মগ্ন। পুরো প্রকৃতি যেন চারপাশ থেকে পিকলুকে বলে চলেছে ঘুমিয়ে পড়তে, রাত না জেগে ঘরেই বসে থাকতে। কিন্তু নাছোড়বান্দা জেদের কাছে পরাজয় স্বীকার করতেই হয় প্রকৃতিকেও। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চলতে থাকে পিকলু। গতকালকেই বিকেলে ঘুরতে বেরোনোর নাম করে অতনু আর মোহনের সাথে তালতলার রাস্তাটা সে চিনে এসেছে। ওরা পিকলুর মনে মনে করা ফন্দিটা কিছুতেই ধরতে পারেনি। ভালোভাবে চিনে নিয়েছিল পথঘাট। সামনেই 3 মাথার মোড়, সেটা দিয়ে ডান দিকে ঘুরে সামান্য গেলেই সেই পুরনো কালী মন্দির। তার থেকে আরো সামনে গেলে তালতলার সেই বড় মাঠের পর তালতলার রাস্তা। তাও প্রায় আধ ঘন্টার হাঁটা পথ। তবে এই কাদা প্যাচ প্যাচে ঝড় বৃষ্টির রাতে বোধহয় সেই আধ ঘন্টাটা বেড়ে গিয়ে 1 ঘন্টায় পৌঁছাতে পারে। হাতের লণ্ঠনটা কেবল টিম টিম করে চলছে, আর তাতেই যেন চারপাশের পরিবেশটা আরো বেশি ঘন অন্ধকার হয়ে তাকে ঘিরে ধরছে। চমক ভাঙল পিকলুর। সামনের কোনো একটা বাড়ির ভেতর থেকে একটা কালো কুচকুচে বিড়াল ম্যাও ম্যাও করে ডেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অন্ধকারের ভেতর। এতক্ষণে ঘোরের ভেতর থেকে সামান্য বাইরে বেরিয়ে এলো পিকলু। চারপাশের পরিবেশ দেখে সে ঠাউর করতে পারল কেবল সে একা ছাড়া এই ভূভারতে আর কেউ বোধহয় জেগে নেই। চারপাশের বড় বড় গাছগুলো দৈত্যাকারে তাকে ঘিরে রয়েছে। আর সামান্য যাওয়ার পরেই সেই পুরনো কালী মন্দির, তারপরেই সেই তালতলার রাস্তা। প্রায় অনেকটাই চলে এসেছে সে। পিছন থেকে একটা খসখস শব্দ পেয়ে সে থমকে দাঁড়িয়ে পিছন ঘুরে ভালো করে লণ্ঠনটা উঁচু করে দেখে নিল। মোহন আর অতনু চলে এলো না তো আবার? মনে মনে নিজেকেই প্রশ্নটা করল। পরক্ষণেই নিজেকে বুঝিয়ে বলল, না না, ওরা কিভাবে আসবে? এমনিতেই এই বৃষ্টির রাতে সকলের ঘুম হয় ভালো, তাছাড়া ওরা যা এক একটা কুম্ভকর্ণ। বিশেষ পাত্তা না দিয়ে একসময় সেই কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হলো সে। কালী মন্দিরটা বেশ পুরনো আমলের। কিছু কিছু জায়গা থেকে ইটের টুকরো বাইরে বেরিয়ে এসে পড়েছে। সেই ফাটল দিয়ে গজিয়ে উঠেছে শ্যাওলা শ্যাওলা ফান জাতীয় গাছ। মাথার ওপর ত্রিকোণাকার গম্বুজটাও একদিকে অনেকটাই ফেটে আছে। মন্দিরের ভেতরে একটা ছোট 3 ফুট উচ্চতার মা কালীর কোষ্ঠী পাথরের মূর্তি। একবার ইচ্ছা করল পিকলুর মন্দিরটার ভেতরে গিয়ে ভালো করে মূর্তিটাকে দেখা, কিন্তু সেটা করতে গেলে বড্ড দেরি হয়ে যাবে। তাই সে আর দাঁড়িয়ে সময় নষ্ট করল না। বৃষ্টি এখন প্রায় থেমে এসেছে।
তাছাড়া এত বড় ছাতাটা হাতে ধরে চলতে চলতে হাতটাও বেশ টনটন করছে ব্যথায়। কাজেই ছাতাটা হাতে ধরে লণ্ঠনটা সামান্য মুখের কাছে উঁচু করে ধরে সে পথ চলতে লাগল। দূর থেকে তালতলার রাস্তাটা দেখেই কেমন যেন বুকের ভেতরটা ছমছম করে উঠল পিকলুর। দিনের বেলায় হয়তো এই রাস্তা সম্পূর্ণ অন্য রকম, কিন্তু রাতের বেলায় কেমন যেন একটা আলাদা রহস্য ঘিরে রয়েছে সম্পূর্ণ জায়গাটাকে। সামনেই ঢোকার মুখে বড় বড় গাছগুলো ঝোপের মতো হয়ে রাস্তাটার অনেকটাই ঘিরে রয়েছে। একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি তার সমস্ত শরীরটাকে কাঁপিয়ে দিল। শরীরের ভিতরটা বেশ শীত শীত করে উঠল তার। মনের ভেতর থেকে অন্য এক পিকলু যেন জানান দিল তাকে ফিরে যেতে, কিন্তু তৎক্ষণাৎ নিজের ভেতরে সেই জেদের সত্তাটা বলল কখনোই নয়, এই সমস্তই তার মনের ভুল। উল্টোপাল্টা ভুতুরে কথা শোনার জন্যই তার এই রকম অনুভূতি হচ্ছে। আজকে এর রহস্য সে ভেদ করেই ছাড়বে। একটা গোটা রাত তালতলার রাস্তায় কাটিয়ে দেওয়ার পরের দিন গ্রামের সকলকে সে বলবে সমস্ত কথা। মানুষের মনের ভেতর থেকে এই ভয় তাকে দূর করতেই হবে। কিন্তু হঠাৎ করেই কেমন যেন নিজের ভেতর থেকে সেই সাহসটা হঠাৎ করে উধাও হয়ে গেল তার। ভয়টা যেন ধীরে ধীরে তার পা বরাবর বেয়ে উঠে আসছে ওপরের দিকে। সামনের পথের দিকে পা বাড়াতে গিয়েও যেন থমকে যাচ্ছে সে। তবুও এগিয়ে চলল সে তালতলার এলোমেলো সরু পথের ভেতর দিয়ে। চারপাশে তাল গাছের সারি, তারই মাঝে কুমারী মেয়ের সাদা সিথির মতো পথ। হাতের লণ্ঠনটাও কেমন যেন দুলছে। নিস্তব্ধ বাতাসে নিজের পায়ে পথ চলার শব্দ আর নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না পিকলুর। গলাটা শুকিয়ে গেল তার। কোত্থেকে যেন একগুচ্ছ দমকা ঠান্ডা বাতাস এসে তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আর তখনই কোত্থেকে যেন অজস্র হাসির শব্দ ভেসে এলো। কান ছালাপালা হয়ে গেল পিকলুর। দুই হাত দিয়ে নিজের কান শক্ত করে চেপে ধরেও যেন সেই শব্দ কানে অবাধে প্রবেশ করে চলেছে। প্রবল বেগে প্রবাহিত হাওয়ার মধ্যেই সে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু অচেনা রাস্তায় সেই বন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে যাওয়া সম্ভব ছিল না, না শহরে মানুষের, না পিকলুর। তবুও চেষ্টা করল সে, কিন্তু দুপা যেতেই কাদা ভেজা মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। লণ্ঠনটা হাত থেকে পড়ে গিয়ে উল্টে রইল একপাশে একটা গাছের নিচে। তাতেই পিকলু দেখল তাকে ঘিরে তার দিকেই চেয়ে রয়েছে অজস্র লাল চোখ। তাদের লালচে হিংস্র দৃষ্টি যেন তার দিকেই নিক্ষেপিত। লম্বা লম্বা কালো কালো ছায়া মূর্তির মতো তাদের চেহারা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। সে এতদিন ধরে তাহলে যা যা জেনে এলো, যা যা শিখে এলো, সেই সমস্ত কিছুই ভুল। কেবলমাত্র ঠিক এই গ্রামের কতগুলো অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন লোকের বক্তব্য। কিন্তু এত কিছু ভাবার সময় যে এখন তার নেই। যেভাবেই হোক নিজের জানটাকে বাঁচিয়ে বাড়ি ফিরতে হবে। ডান হাতে পায়ে অনেকটাই ছড়ে গেছে তার। হাতের কনুইতে বেশ অনেকটাই চোট পেয়েছে, তবুও নিজের সবটুকু শক্তি দিয়ে সে উঠে দাঁড়ালো। লণ্ঠনটা নিয়ে পালাতে যাবে অমনি টের পেল ঠিক তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা কিছুর স্পর্শ। কেউ যেন তার ঘাড়ের কাছটা শক্তভাবে ধরছে। আরে, বিশ্রী পচা গন্ধটা নাকে ধাক্কা মারছে তার। গা গুলিয়ে উঠল পিকলুর। রাতের বেলা খাওয়া হজম না হওয়া ভাত আর মাছের ঝোল গড় গড় করে উঠে এলো বমির সাথে। আর তখনই কোত্থেকে যেন ক্ষুধার্ত শকুনের মতো একদল প্রেতাত্মা এসে জুটল তার বমির ওপরে। দুই হাত দিয়ে খুঁটে খুঁটে খেতে লাগলো সেই সমস্ত বমি, আর তার সাথে মুখে বীভৎস এক গোঙানির শব্দ। দুই চোখ বিস্ফারিত করে দেখতে থাকলো এই সমস্ত পিকলু। তাদের চেহারা লিকলিকে সরু, যেন আস্ত একটা কঙ্কাল। তাদের চামড়াগুলো গা থেকে খসে খসে পড়ছে মাটিতে। চোখের জায়গাটায় লালচে আগুনের ভাঁটার মতো মণি, আর তারা লম্বায় প্রায় অনেকটাই।
চোখ দিয়ে জল পড়তে লাগলো পিকলুর। সে ভীষণ বড় ভুল করেছে, ভীষণ বড়। তার শোনা উচিত ছিল অতনুর মনের কথা, সেই দাদুর কথা, কিন্তু সে শুনল না। নিজের জেদ, নিজের বোকামির জন্য সে আজকে নিজের জীবনটাকে দাঁড়িপাল্লায় বসিয়েছে। এখন আর কিচ্ছু করার নেই। পিকলু জানে তার কাঁধের ওপর যেটা আছে সেটা দেখার পর হয়তো সে আর জীবিত নাও থাকতে পারে, কিন্তু তবুও কৌতূহলবশতই ধীরে ধীরে ঘাটটাকে নিজের পিছনের দিকে ঘোরাতে লাগলো সে। আর তারপর যা দেখল সেটা দেখার পর তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি এক লাফে গলার কাছে উঠে চলে এসেছে। পিকলু লণ্ঠনের আবছা জ্বলতে থাকা আলোতে দেখতে পেল তার ঘাড়ের ওপর উঠে বসেছে একটা রোগা কালো মতো লোক। তবে তাকে লোক বলাটা কতটা কার্যকর হবে সেটাই বুঝতে পারল না পিকলু। লোকটার গলা এবং ঘাড়ের প্রত্যেকটা হাড় ভাঙা, সামনের দিকে উঠে উঁচু উঁচু হয়ে আছে সেগুলো। গলার কাছে 5 আঙুলের কালশিটে লালচে দাগ, ঘাড়টা যেন একদিকে হেলে রয়েছে ভেঙে গিয়ে। কালো শীর্ণকায় লিকলিকে শরীর, চামড়া যেন খসে খসে পড়ছে শরীর থেকে। চোখের মনির জায়গাটায় সম্পূর্ণ লাল ভাঁটার মতো চলন্ত দুটো আগুনের গোলা। সামনের দুটো সদন্ত বের করে সে এক নাগারে হেসে চলেছে পিকলুকে দেখে, যেন পিকলুর এই অবস্থাকে সে বেশ রসিয়ে রসিয়ে উপভোগ করছে। লোকটির মুখের দিকে তাকিয়ে পিকলু তাকে চিনতে পারল। অতনু তাকে ছবি দেখিয়েছিল এই লোকটার নামই তো বৈদ্যনাথ, যে আজ থেকে অনেক বছর আগে এই তালতলার রাস্তাতেই প্রাণ ত্যাগ করেছিল। এবার যেন নিজেকে একটা পুতুল বলেই মনে হচ্ছিল পিকলুর। কিছুতেই সে নড়াচড়া করতে পারছে না। লণ্ঠনের আলোটা অদ্ভুতভাবে একবার চলছে, একবার নিভছে। কিছু খেতে দে, কিছু না থাকলে তুই আয়, তোকে খেয়ে নি। একটা পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর তাল গাছের মাথার ওপর থেকে ভেসে এলো। কি অদ্ভুত তার চেহারা! জিভটা প্রায় বুক অবধি ঝুলছে, তার থেকে টপ টপ করে আঠালো লালা ঝরে পড়ছে নিচে। শরীরটা যেন একটা তাল গাছ সমান উঁচু, কালো শীর্ণকায় রোগা চেহারা, চোখগুলো আগুনের ভাঁটার মতো জল জল করছে রাগে। জিভ থেকে অনবরত লালা ঝরার পরিমাণ বেড়ে গেল পিকলুকে দেখার পর, যেন চোখের সামনে আস্ত এক সুস্বাদু খাবার সাজিয়ে তার জন্য উপস্থিত করেছে কেউ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমাদের ছেড়ে দাও। আমার কাছে কোনো খাবার নেই, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। পিকলুর এই আরতি শুনে সমস্ত জঙ্গল যেন কেঁপে উঠল আরো একবার হাসিতে। খিলখিল করে হাসতে থাকলো প্রত্যেকটা গাছের আড়ালে লুকিয়ে থাকা সেই চলন্ত ভাঁটার মতো চোখের দৃষ্টি নিয়ে অশরীরীর দল। বোবার মতো কেবল 2 চোখের জল ঝরতে লাগলো পিকলুর। মনে পড়তে লাগলো তার নিজের বোকামির কথা, অতনু আর মোহনের বারণ, হরিনাথ দাদুর বারণ। সত্যি পৃথিবীতে সকলের কথা শুনে চলতে হয়। নিজের জেদ, নিজের হঠকারী সিদ্ধান্ত যে কত বড় বিপদে ফেলে দিতে পারে তা পিকলুর আজকের এই অভিজ্ঞতা না হলে সে কিছুতেই বুঝতে পারত না। সেই চার পেয়ে জন্তুটা এবার ধীরে ধীরে যেন তাল গাছের মাথার ওপর থেকে 4 হাতে পায়ে ভর দিয়ে নামতে লাগলো নিচের দিকে। চোখের দৃষ্টি স্থির পিকলুর দিকেই। সারা শরীর অমন ঠান্ডা রাতেও ঘামে ভিজে জপ জপ করছে। অদ্ভুতভাবে সে যেন স্থির হয়ে রয়েছে, নরণচরণের ক্ষমতাটুকুও অবধি হারিয়ে ফেলেছে। নিজের কাঁধের ওপর সেই অশরীরী এবার যেন আরো বেশি করে তার লিকলিকে সরু হাত দুটো দিয়ে চাপ প্রয়োগ করছে পিকলুর ঘাড়ের কাছে। এই সরু সরু লিকলিকে হাতের যে কত শক্তি তা এবার খুব স্পষ্টভাবেই টের পাচ্ছে সে। মনে হচ্ছে নিজের ঘাড়ের হাড়গুলো বোধহয় এবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর দাঁড়িয়ে থাকতে পারল না। প্রচন্ড যন্ত্রণায় নিজের কাঁধে এক ঝটকা দিয়ে সামনের দিকে ছুটতে শুরু করলো পিকলু।
ঝটকার চোটে নিজের কাঁধ থেকে পড়ে গেল সেই অশরীরী অর্থাৎ বৈদ্যনাথ। সামনের দিকে চোখ বন্ধ করে ছুটতে লাগলো যেদিকে দু চোখ চায়, কিন্তু পিছন পিছন আসতেই থাকছে সেই 4 পেয়ে অদ্ভুত লম্বা জন্তুটি। যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করছে সেই জন্তুর কাছ থেকে, কিন্তু কতক্ষণ যে এইভাবে ছুটতে পারবে সে নিজেও জানে না। সেই 4 হাতে পায়ে ভর দিয়ে জন্তুটা যেন হাওয়ার গতিতে ছুটছে ধীরে ধীরে। আরো বেশি কাছে এগিয়ে আসছে পিকলুর। দূরত্ব কমছে ক্রমশ তাদের মধ্যে। একটা সময় শরীরের সমস্ত দম শেষ হয়ে যায় পিকলুর। একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্রমশ হাঁপাতে থাকে সে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে যেটার ওপর হেলান দিয়ে এসে দাঁড়িয়েছে সেটা আদেও কোনো গাছ নয়, বরং অন্ধকারের মধ্যে মিশে থাকা সাক্ষাৎ জম। তার গাঢ় লাল ভাঁটার মতো 2 চোখ এবার যেন পিকলুর শরীরের সমস্ত রক্তকে জল করে দিল এক নিমেষে। ততক্ষণে তার পেছনে পেছনে ছুটে আসা সেই অদ্ভুত আকৃতির জীবটিও তার লকলকে লম্বা 2 হাত দিয়ে ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে পিকলুর পা দুটোকে। ওর নাড়াচাড়ার আর কোনো রকম কোনো ক্ষমতা নেই। কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল পিকলু। মাথার পাশে রগ দুটো ক্রমশ দপদপ আওয়াজ করছে, হাত পা আড়ষ্ট। ধীরে ধীরে শরীরের সবটুকু শক্তি নিঃশেষ হয়ে গেল পিকলুর। এবার যেন চিৎকার করার মতো শক্তিও তার মধ্যে নেই। তার গলার ওপর ধীরে ধীরে শক্ত লিকলিকে একটা হাত ক্রমেই চেপে বসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলার হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে। চোখের সামনেটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে তার, আর কিছুই মনে থাকে না। মনোহর দাদু, ও মনোহর দাদু, বাড়ি আছো? সর্বনাশ হয়ে গেছে, দরজা খোলো। মনোহর চক্রবর্তী ঠাকুরমশাইয়ের দরজা ধাক্কা দিতে দিতে অতনু কথাগুলো বলল। অতনু আর মোহনের হাতে কেবলমাত্র একটা লণ্ঠন এবং 2 বড় বড় কালো ছাতা। অতনুই প্রথম ঘুম থেকে উঠে পাশে পিকলুকে না দেখতে পেয়ে পুরো বাড়ি খুঁজে যখন পিকলুকে পায় না, তখন সে পিকলুর সমস্ত ধান্দা বুঝতে পারে। কেন সে গতকাল রাতে তালতলার রাস্তা জেনে আসলো সবকিছুই। বৃষ্টির বেগটা এখন বেশ কম রয়েছে, তবে চারপাশে প্যাচ প্যাচে কাদা আর ঠান্ডা বাতাস সমস্ত শরীরকে বারবার কাঁপিয়ে দিচ্ছে। ঠাকুরমশাই তড়িঘড়ি দরজা খুলতেই হাঁপাতে হাঁপাতে অতনু বলল, ঠাকুরমশাই, পিকলু 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 কখন উঠে বাড়ি থেকে চলে গেছে কোথায়? আমার ধারণা ও গিয়েছে তালতলার রাস্তার দিকে। সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই, যেভাবেই হোক আমাদের ওকে বাঁচাতেই হবে। আমি ওর বাড়িতে গিয়ে ওর বাবা মাকে কিভাবে মুখ দেখাবো? হ্যাঁ ঠাকুরমশাই, আমরা ওর বাড়িতে গিয়ে ওর বাড়ির লোককে, ওর বাবা মাকে অনেক বুঝিয়ে ওকে বেড়াতে নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু এত বড় বিপদ ঘটে যাবে কল্পনাও করতে পারিনি। ওর বড্ড জেদ। যখন থেকে শুনেছে ওই তালতলা রাস্তাটা অভিশপ্ত, তখন থেকেই ও ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ও আসলে কিছুকে সহজ বিশ্বাস করতে চায় না। এই সমস্ত ভৌতিক ঘটনাগুলো তো নয়ই, সব সময় ভাবে এইসব বুজরুকি। কিন্তু কিন্তু ও তো আসল ঘটনাটা জানে না, যে এই তালতলার রাস্তাটা যে কত বড় অভিশপ্ত এই গ্রামের জন্য। বৃদ্ধ ঠাকুরমশাই চোখ বড় বড় করে সমস্ত ঘটনা শুনলেন। তার মুখে নেমে এসেছে একটা কালো আধার। অন্ধকার রাতে কেবলমাত্র লণ্ঠনের টিমটিমে আলোতে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই তার মুখে অজস্র দাগ কাটা চামড়া জড়ো হওয়া চেহারার মধ্যে অস্পষ্ট ভয় ফুটে উঠছে, তা বেশ বোঝা যাচ্ছে। এই গ্রামে একমাত্র যা পারবে তুমিই পারবে দাদু। যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে, কিছু করার নেই। এখনো হয়তো বেশি সময় হয়নি, এখনো অনেকটা রাত বাকি আছে। আমরা যদি এরই মধ্যে ওকে উদ্ধার করতে পারি, হয়তো এ যাত্রায় ও বেঁচে যেতে পারে। ওই প্রেতাত্মার দল কি ওকে ছেড়ে দেবে? এর আগেও তো কোনো এমন ঘটনা ঘটলো না। কাউকে কি আমরা জীবন্ত পেয়েছি? হে মা ভবতারিণী,
তুমি ওই বাচ্চাদের রক্ষা করো ওই প্রেত বুড়ির হাত থেকে। তারা আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। প্রত্যেক বাড়ি থেকে লোকজনেদের সেই ঝড় বাতলা দুর্যোগের রাতেই কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে গেল সেই তালতলার দিকে। বড় বড় 4-5টা মশাল, লাঠি সোটা যে যেমন পারল হাতের কাছে নিয়ে তাই ছুটল। বৃদ্ধ মনোহর ঠাকুর মশাই এক মনে ঈশ্বরের নাম জপ করতে করতে চলল তাদের সাথে। প্রত্যেকের চোখে মুখে একটা চাপা আতঙ্ক, একটা গা শিরশিরে ভয়। এই নিয়ে কমজনের বলি হলো না সেই তালতলার পথে। কিন্তু আজকে এই ছেলেটি যে একেবারেই বাচ্চা ছেলে, কিন্তু সেই প্রেতের দল কি আর বাচ্চা বুড়োর হিসেব করে? সবাই চল কাদা ভেঙে দ্রুত চলতে লাগলো সে পথে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে গেল তালতলার মাঠের ধারে। কিন্তু এরপরে সেই রাস্তায় ঢোকার সাহস তাদের মধ্যে থেকে কিছু জনেরই হলো মাত্র। হাতে গোনা 6-7 জন মিলেই প্রবেশ করলো ভিতরে। বাইরে রাস্তায় বাকি লোকজনগুলো দাঁড়িয়ে থাকলো। সকলেরই মনের ভেতর অনবরত একটা কু ডাকছে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে ক্রমশ। এ নাও, এই গাছের ডালটা সকলে ধুতির সাথে শক্ত করে বেঁধে নাও। এই গাছের ডালের গন্ধ অশরীরীরা সহ্য করতে পারে না, কাজেই তোমরা সাময়িক সময়ের জন্য হলেও একটু সুরক্ষিত থাকবে। সকলে মনে মনে ঠাকুর মশাইকে খুবই শ্রদ্ধা করে গ্রামে, তাই তারা একেবারে উচ্চবাচ্য করল না। সবাই যে যার মতো পড়ে নিল সেই ডাল। সেই পথের ভেতরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সবাই পিকলুকে। সারি সারি তাল গাছ ঘিরে রয়েছে জায়গাটাতে। তার সাথে ছোপে ঝাড়ে গজিয়ে উঠেছে নাম না জানা কত রকমের লতা গুল্ম ও বড় বড় বৃক্ষ। তাদের বড় বড় পাতাগুলো সেই পথের ওপর চাঁদোয়ার মতো ঘিরে রয়েছে। জায়গাটা সাথে সরু। অতগুলো লোকের পক্ষে ওই সরু রাস্তা দিয়ে একসাথে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। হঠাৎ মোহন চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে তাকে ধরাধরি করে চোখে মুখে জল ছিটানো হলো। কোনো মতে জ্ঞান ফিরলে সে একটা তাল গাছের দিকে আঙুল তুলে দেখায়। সেদিকে তাকাতেই সকলের চক্ষু চড়ক গাছ। তারা সকলে দেখে সেখানে এক পা ওপরের দিকে করে আশ্চর্যভাবে ঝুলে রয়েছে পিকলু। তার ঘাড় কেমন যেন অদ্ভুতভাবে একদিকে হেলে রয়েছে। ভালোভাবে আলো ফেলতেই দেখা গেল সে যেন সেই তাল গাছের ওপর থেকে কোনো রকম কোনো কিছু ঠেকনা ছাড়াই শূন্যে ভাসার মতো ঝুলছে। আর সেই তাল গাছের মাথার ওপর থেকে অন্ধকারে চকচক করছে কেবল কতগুলো হিংস্র চলন্ত ভাঁটার মতো লালচে চোখ। সাবধান, কেউ ওদের চোখের দিকে তাকাবে না, আর কেউ পিকলুর শরীর স্পর্শ করবে না। মনোহর ঠাকুর মশাই কথাগুলো বলতে বলতে বিড়বিড় করে পড়তে লাগলেন কিছু একটা মন্ত্র। তার গলায় পরিহিত রুদ্রাক্ষর মালাটি হাতের মধ্যে চড়িয়ে নিয়ে একটা বিশেষ আঙুলের ভঙ্গি করে তিনি চোর গলায় উচ্চারণ করতে লাগলেন গায়ত্রী মন্ত্র। সমস্ত তালতলার সরু রাস্তাটা জুড়ে যেন ঘূর্ণি বয়ে গেল নিমেষের মধ্যে। সমস্ত গাছগুলো কালবৈশাখী ঝড়ের মতো মাথা ধুলাতে থাকলো এ প্রান্ত থেকে ও প্রান্ত। ক্রমশ অট্টহাসিতে ফেটে পড়ল চতুর্দিক। আর তখনই সকলের চোখের সামনে এসে উপস্থিত হলো এক বিরাট লম্বাকায় এক জীব। তার জিভটা লাল টকটকে, জিভটা প্রায় নেমে এসেছে বুক পর্যন্ত, আর এই জিভটা দিয়ে ঝরে পড়ছে লালা। সমস্ত শরীর রোগা শীর্ণতায় কালো গা থেকে খসে খসে পড়ছে মাংসের স্তূপ। তার লাল চোখগুলো ভয়ঙ্কর রকমের উজ্জ্বল, যেন একটা আগুনের গোল ভাঁটা। সেই অদ্ভুত চার পেয়ে জন্তুটি এবার বিশ্রী রকম ভাবে একটা শব্দ করে উঠল, আর সাথে সাথে সমস্ত ঝোপঝাড়ের আড়াল থেকে উকি মারল কতগুলো লাল চোখ। প্রত্যেকের চোখ দুটোই যেন আগুনের ভাঁটা। কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো রকম ভাবেই এমন চোখ হওয়া সম্ভব নয়। এরা প্রত্যেকটি এক একটি মানুষ খেকো অশরীরীর দল। মনোহর ঠাকুর মশাই এবার একটা সাদা মতো কিছু তার ঝুলি থেকে বের করে হাতে নিয়ে ছড়িয়ে দিতে থাকলেন বাতাসে। কিন্তু তৎক্ষণাৎ ঘটল একটা মহাবিপদ।
একটা সরু লিকলিকে হাত এসে আঘাত বসালো ঠাকুর মশাইয়ের হাতে। সাথে সাথে ছিটকে পড়ে গেল সেই সাদা গুঁড়ো। প্রেতের দল কোথা থেকে এসে যেন হুড়মুড়িয়ে ছুটে আক্রমণ করতে লাগলো ঠাকুর মশাইকে, কিন্তু অজানা এক শক্তি বলে তারা সবাই কেউ তাকে ছুঁতে পারল না। সব মিলিয়ে যেন মানুষে আর প্রেতদের মধ্যে চলছে এক ভয়ানক খণ্ডযুদ্ধ। সাবধান ঠাকুর মশাই, আপনার পিছনে দেখুন। অতনুর সাবধান বাণী শুনে যদি মনোহর ঠাকুর মশাই পিছনে না সরে আসতেন, তাহলে এতক্ষণে এক মাংস চামড়া খসা কালো লিকলিকে শরীর যুক্ত এক প্রেত ঠাকুর মশাইয়ের মুন্ডু ছিঁড়ে নিত। কেবলমাত্র ঠাকুর মশাই তার তৎপরতার জন্যই সেই মুহূর্তে বেঁচে গেলেন। সে প্রেতের মুখের ওপর মশালের আলো পড়তেই উপস্থিত সকলে বুঝতে পারল এ প্রেতাত্মা বৈদ্যনাথের। এছাড়া উপস্থিত প্রেতাত্মাদের মধ্যে অনেকেই রয়েছেন এই গ্রামের কিংবা আশেপাশের গ্রামের অনেকেই, যাদের প্রত্যেকেরই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে এবং তাদের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে তালতলার এই পথে। মনোহর ঠাকুর মশাই এবার আরো তৎপরতার সাথে কাজ শুরু করলেন। অমন পরিবেশের মধ্যেও একাগ্র খেতে বসে মাটির ওপর অঙ্কন করতে লাগলেন কিছু একটা। তার ওপরেই সিঁদুর, তেল এবং সর্ষের তেল ঢেলে মন্ত্র পড়তে লাগলেন। আর মাঝে মধ্যেই সেই আঁকা যন্ত্রের ওপর ছিটিয়ে দিতে লাগলেন সর্ষে আর হলুদ পোড়া। এবার তাতেই যেন কাজ হলো। মরণ চিৎকার করতে করতে ধীরে ধীরে উধাও হয়ে গেল সেই সমস্ত অতৃপ্ত অশরীরীরা। কিন্তু এরপরেই হলো ঠিক সেই বিপদ যার ভয় মনে মনে ঠাউর করছিলেন ঠাকুর মশাই। সকলে পিকলুর ঝুলন্ত শরীরটার দিকে তাকিয়ে দেখল যেন এক অদৃশ্য শক্তি বলে এবার পিকলুর সমস্ত শরীরটা পাক খেতে লাগলো শূন্যে। আর সাথে সাথে শুরু হয়েছে সেই লম্বা কালো চার হাত পেয়ে ভর দিয়ে থাকা জন্তুটার চিৎকার, সাথে খিলখিলে অট্টহাসির শব্দ। মনোহর ঠাকুর মশাই বুঝলেন এই মোক্ষম সময় তাকে হারানোর। সাথে সাথে নিজের ঝুলি থেকে বের করলেন একটা কালো রঙের মস্ত দড়ি। তাতে সংস্কৃত ভাষায় লেখা রয়েছে বেশ কিছু মন্ত্র। মনোহর ঠাকুর মশাই জানেন এই দড়ি দিয়ে কোনোভাবেই সেই প্রেতাত্মাকে বন্দি করতে পারলেই সমস্ত ঘটনার অবসান হবে। মনে মনে মা ভবতারিণীর নাম জপ করে তিনি সেই দড়িটা ছুঁড়ে দিলেন সেই অদ্ভুত দর্শনা প্রেতাত্মার দিকে। প্রচণ্ড জোরে পুড়ে গেলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুরু হলো, আর তার সাথে শুরু হলো প্রচণ্ড গোঙানির এক শব্দ। তুই চলে যা এক্ষুনি, পিকলুকে ছেড়ে দে। ও তোর কোনো ক্ষতি করেনি। ওকে না ছাড়লে কিন্তু আমি তোকে আরো বেশি সায়স্তা করব। কি চাস তুই? খাবার চাই, খাবার চাই, মত্ত খিদে পেয়েছে আমাদের, খাবার চাই। কি খেতে চাস বল, তাই হবে, কিন্তু খাওয়ার সাথে সাথে ছেড়ে দিতে হবে পিকলুকে। মাছ দে, মাংস দে, মাছ মাংস খাবো। শোন, এই গায়ের একদম প্রান্তে বিশুদের বাড়িতে আমি এক গামলা জীবন্ত মাছ আর মুরগি রাখবো, তুই গিয়ে খেয়ে আসবি, কিন্তু এখন ছাড় ওকে। বলার সাথে সাথেই মনোহর ঠাকুর মশাই সেই যন্ত্রের ওপর ছড়িয়ে দিলেন হলুদ পোড়া আর সর্ষে। সাথে সাথেই কালো ধোঁয়ার আকারে কুণ্ডলি পাকিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সে। ততক্ষণে ভোরের আলো ফুটেছে পূব আকাশে। চারপাশে ধীরে ধীরে ফর্সা রং ধরছে। এদিকে শরীরটা আছাড় খেয়ে পড়েছে মাটিতে, তবে জ্ঞান আসেনি। অতনু আর মোহন এইটুকু ভেবে শান্তি পেয়েছে যে পিকলুর নিঃশ্বাস প্রশ্বাস চলছে, অর্থাৎ সে জীবিত। প্রায় 1.5 দিন পরে জ্ঞান ফিরেছিল পিকলুর।
পরের দিন বিশুদের বাড়ির সামনে রাখা মাছ আর মুরগিগুলোর মৃতদেহ উদ্ধার করেছিল সকালবেলায়। ও স্থানের যজ্ঞ করে আমি বুঝতে পেরেছি ও স্থান মানব এবং অন্য জগতের প্রাণীদের সংযোগের জন্য উপযুক্ত স্থান। কাজেই ও এলাকায় তাদের বাস থাকবে চিরকাল। তারা তাদের জায়গায় শান্তিতে থাকুক, আমরা আমাদের জায়গায়। কোনো দরকার নেই তাদেরকে জ্বালাতন করার। পিকলো সুস্থ হয়ে যাওয়ার পর অনেকবার করে ক্ষমা চেয়েছিল সে সকলের কাছে, এবং নিজের চোখে সে ঠিক যা দেখেছিল তার সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছিল। তারপর থেকে প্রায় 50 বছর ও ধারে আর কেউ চায়নি। মৃত্যু ঘটেছে নামমাত্র। আমডাঙ্গারও অনেক উন্নতি ঘটেছে, কিন্তু সেই তালতলার পথটা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গেছে, বরং আরো বেশি ঘন ঝোপ জঙ্গলে ভরে গেছে চারপাশ। ওরা ওদের মতো থাকে, মানুষ মানুষের মতো। কেবল মাঝে মাঝে সংযোগের দরুন ভুল করে দেখা হয়ে যায় দুপক্ষের, আর তারপরেই ঘটে মৃত্যু। শেষ হলো আমাদের আজকের গল্প তালতলার পথে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভম, অন্যান্য চরিত্রে অতনু, সৌম, সমুদ্র, সূর্য এবং শুভদীপ সাহা। শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম, প্রচ্ছদ শুভদীপ ব্যানার্জি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো তবে চলি, সামনের সপ্তাহে ফিরছি আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। নমস্কার।